জেটিএ বাংলা নিউজ। প্রত্যেকটা জিনিসই একটা মানুষকে তার সময়ের দিকে মজবুরিতে তাকে আগিয়ে আসতে হয়। একটা অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি আমি আব্বাস সিদ্দিকী এটা প্রথম থেকে, কিন্তু আজকে অতি সত্য কথা, হয়তো আমি রাজনীতির জগতে আসার আমার কোনো শখ বা ইচ্ছা ছিল না, কিন্তু এদের দুর্ব্যবহার, এদের যে মানুষের উপরে জুলুম অত্যাচার দেখে 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 যখন দেখলাম এরা আমার ওপরেও অত্যাচার শুরু করলো, তখন আমার ভাবতে আরো সহজ হলো যেরা মানুষকে কিভাবে জুলুম করছে। তাই তখন মানুষকে বাঁচাবার জন্যে আমি রাস্তাটা বেছে নিতে বাধ্য হলাম। বলছি, আপনি শওকত মোল্লাকে দেখে নেওয়ার কথা বলেছেন। শওকত মোল্লা আপনাকে বিভিন্ন সময় আটকে দিয়েছে। এখনও দেখা যাচ্ছে ক্যানিং পূর্বে ভোটের সময় আপনার কর্মীরা মার খাচ্ছে। সেদিন দুজনকে এমনভাবে পেটানো হয়েছে যে ছবিটা তাদের বাড়ি থেকে পর্যন্ত বার করতে দেওয়া হয়নি, মানে জীবনতলাতে বাড়ি থেকে তাদের বের হতে দেয়নি। ওই আপনি তো সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়েননি। দেখুন, আমার দেখে নেওয়ার কথাটা ওই রকম না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তোমার যে দুর্নীতি চলছে, যে রাজ ক্ষমতাকে নিয়ে তুমি অপপ্রচার করছো, রাজনীতি তো অনেক মহান কাজ, কিন্তু তুমি রাজনীতির পাওয়ার নিজে সন্ত্রাসী করছো, গুন্ডাগিরি করছো, মানুষের জুলুম করছো। আমার দেখে নেওয়া বলতো তোমাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই পথ থেকে আমি সরিয়ে দেবো, এটা আমার চ্যালেঞ্জ ছিল। আশা করছি মানুষ সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আশা করছি তার ফল 2 তারিখে বুঝতে পারবে। দ্বিতীয় নম্বর কথা, এই যে সন্ত্রাসী করছে, গুন্ডাগিরি করছে, দেখুন এই সন্ত্রাসী গুন্ডাগিরির পিছনে সব থেকে বেশি মমতা ব্যানার্জি, অভিষেক, এদের হাত রয়েছে। তাদের হাতে রাজ ক্ষমতা রয়েছে, আমার হাতে রাজ ক্ষমতা নেই। আমি একজন নাগরিক, তারাও নাগরিক, কিন্তু তাদের হাতে রাজ ক্ষমতা রয়েছে। এখনও তারা প্রশাসনকে নিজেদের তলদাস বানিয়ে ফেলেছে। সেই জায়গায় তারা যে অমানবিক কাজটা করছে, এই কাজ সারা পৃথিবী এবং সারা দেশ দেখছে, সারা রাজ্য দেখছে। অবশ্যই জালিমের পতন একদিন হবে। বলছি, আপনি যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গঠন করেছিলেন, তো ভাবনা ভেবেতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গঠন করেছিলেন, সেই ভাবনাটা আপনার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গঠন করার পিছনে কি কারণ ছিল? যেমন শিমুল সোরেন আপনার হচ্ছে প্রেসিডেন্ট, আপনি এই জায়গাটা এলেন কেন? অ্যাকচুয়ালি আমার যখন এই সব দিকে ভাবলাম একটা রাজনীতির প্ল্যাটফর্ম যখন তৈরি করবো, তখন আমার মূল মকসাদটাই হলো যারা অসহায়, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, যাদের উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, সেই সকল মানুষগুলোকে মূল স্রোতে টেনে নিয়ে আসা, তাদের অধিকারকে পাইয়ে দেওয়া। অধিকার নিতে গেলে তখন তাদের মধ্য থেকে কাউকে নেতৃত্ব দিতে হবে। তাই আমি দেখছি মুসলিম যেমন পিছিয়ে আছে, দলিত যেমন পিছিয়ে আছে, আদিবাসীরাও পিছিয়ে আছে। আদিবাসী সমাজের মধ্যে থেকে শিমুল সোরেন সাহেবের সঙ্গে আমাদের পরিচয়, এবং 2 মাস্টার সাহেব মানুষ, ভদ্র মানুষ, এবং খুবই গবেষণা করে থাকেন, রিসার্চ করে থাকেন, পণ্ডিত মানুষ। এই জন্য তেনাকে আমরা দলের প্রেসিডেন্ট করলাম, যাতে করে তার জ্ঞান গরিমা এবং তার সমাজের মানুষকে তিনি তুলে আনতে পারে, এবং আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া, গরিব যে ঘরে, মুসলিম হোক আর যে কোনো ধর্মের হোক, তাদেরকে তুলে নিয়ে আসতে পারে, এই চিন্তা ভাবনা। বলছি, আপনি ধরুন বাম কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি আমাদের জোটে আসুন। আপনি মমতা ব্যানার্জির সঙ্গে জোটে যাননি কেন? তাহলে তো আপনার এত লড়াই করতে হতো না, খুব সহজেই অনেক কিছু। ঠিক, এটা কে বলেছে আমি জানি না, এটা মিথ্যা প্রচার করছে, এরকম কোনো কথা আছে। কেন আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের লক্ষ্য একটাই, কারোর সঙ্গে দুশ্মনী করা না, যারা বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত অধিকারকে পাইয়ে দেয়। নতুন করে কারোর উপরে বিশ্বাস করে সম্পূর্ণ ছেড়ে দেবো না, নিজেরা তার মধ্যে থাকবে থেকে, যেটা বাবা সাহেব আম্বেদকর বলেছে ভাগিদারি, আদিবাসীর ভাগিদার, দলিতের ভাগ, মতুয়াদের ভাগ, হিন্দুদের ভাগ, মুসলিমের ভাগ। হিন্দু সমাজের মধ্যে লক্ষ নয় কোটি কোটি হিন্দু আজ গরিব, তাই গরিব কোনো ভাগও দরকার। আমার কথা হলো গরিব যে তাদের ভাগ, আমাদেরকে ভাগ দিতে হবে। সেই জায়গায় দিদিমণি যদি বলতেন তাহলে আমি না বলতাম না। আমার সঙ্গে কারো বন্ধুত্ব নাই, কারো দুশ্মনী নাই, প্রথম থেকে বলে আসছে। কিন্তু এই কথাটা যারা প্রচার করছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বাজে কথা। হ্যাঁ, তিনি কিছু প্রস্তাব দিয়েছিলেন, সেটা সিট ছাড়া বাকি অনেক কিছু প্রস্তাব দিয়েছিলেন,
তিনি ডাইরেক্ট আসেননি, তিনার পক্ষ থেকে যাই হোক তিনার পরের লেভেলেরই মানুষকে পাঠানো হয়েছিল, কথা বলা হয়েছিল। তাও আমার সঙ্গে ডাইরেক্ট নয়, একজনই আমার সঙ্গে ডাইরেক্টের মধ্যে কথা বলেছিল, বাকি নওশাদের সঙ্গে কথা বলেছিল। তা আমি যেটা বলতে চাইছি, এটা হচ্ছে একটা বাজে মিথ্যা কথা। তারা সৎ ইচ্ছা দেখায়নি, তারা সিটটাকে গ্রহণযোগ্য করতে চায় না। আরে পয়সা নিয়ে কী হবে, সিট দরকার, পাওয়ার না থাকলে অধিকারটা ছিনিয়ে আনবে কি বিধানসভা। বলছি যে আপনার যে আপনি তো সিটের কথা বলছেন, পাওয়ারের কথা বলছেন, আপনি ফুলপুরার ছেলে এবং সব থেকে বড় কথা হচ্ছে মানে পীরজাদা, মানে পীরের বংশ। এই জায়গাটাকে তো লোকে ভাবে যে এটা একটা মুসলমানদের পীঠস্থান। তা আপনার কথা লোকে হিন্দুরা আপনার কথা বিশ্বাস করবে? হাজার হাজার বছরের ঐতিহ্য ফুরফুরা শরীফ একটা মুসলিমদের তীর্থভূমি হওয়ার পরও ফুরফুরা শরীফ কখনো কেউ সাম্প্রদায়িকতা বা কমনাল মাইন্ড এটাকেও ট্যাগ লাগাতে পারে। এখানে গান্ধীবাবুর মতো মানুষ, বড় বড় স্বাধীনতা সংগ্রামীর মতো মানুষ তিনারাও এসেছেন, এবং দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি একজন যেমন ধর্মগুরু ছিলেন তেমন তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। একটা প্রকৃত ধার্মিক সে প্রকৃত দেশপ্রেমিক হতে পারে। কারণ দেশকে ভালোবাসা একটা পুণ্যের কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ। তাহলে সেই জায়গাতে এইটা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি করেছেন। তাই তিনি সর্বধর্মের মানুষের কথা বলেছেন, দেশের কথা বলেছেন, সমাজের কথা বলেছেন। আপনি তো ধর্মের কথা বলছেন, প্রকৃত ধার্মিক যে সে দেশের কথা হয় না। আপনি যদি সেই অর্থে দেখেন তাহলে মোহন ভাগবতও একজন ধার্মিক, মোদিও একজন ধার্মিক, তো তারাও তো দেশের কথা হয়। প্রকৃত ধার্মিক কি সেটা জানতে হবে। একজন ধর্ম ব্যবসায়ী হয়, একজন ধার্মিক হয়। একজন ধর্মকে সাইনবোর্ড হিসেবে কাজে লাগায়, আর একজন ধর্ম অনুযায়ী চলে। অতএব তিনারা যে ধর্মের মানুষ, সেই ধর্মের মূল গ্রন্থ অনুযায়ী তিনারা চলছে কি দেখতে হবে। শুধু দাবি করলে হয় না আমি ইসলামের অনুসারী, আমি কোরআন অনুযায়ী চলি কিনা দেখতে হবে। কোরআনের কোনো জায়গায় নেই একটা কথা এটা অসামাজিক, মানব বিরোধী, দেশ বিরোধী, সমাজ বিরোধী কোনো কথা নেই। তাহলে আমার মুখ বিরোধী কোনো কথা সমাজ বিরোধী, মানব বিরোধী, দেশ বিরোধী বাইর হয়, জানতে আমি প্রকৃত ধার্মিক নয়। ঠিক তেমনই আমার যতটুকু জানা আছে, হিন্দু ধর্মের মূল গ্রন্থ চারটে, বেদ, চতুর্বেদ। বেদেরও কোনো জায়গাতে এমন কোনো কথা নেই এটা সমাজ বিরোধী, দেশ বিরোধী, মানব বিরোধী। আমি যতটুকু জানি, আমি তো পণ্ডিত নয় হতে। সেই জায়গায় যদি কেউ বলে আমি হিন্দু, আর তার কথাটা বেদের সঙ্গে যদি টক্কর হয়, জানতে হবে সে প্রকৃত ধার্মিক হতে পারে। যাকের পরও যদি এই কথাটা কারো আঘাত লাগে, আমি কেন কোনো ধর্ম বিষয়ে বলতে চাই না, ক্ষমার নজর দেখবেন। ধর্ম ছাড়া আলোচনা করলে মনে হয় ভালো। বলছি যে আপনি ধরুন না যে ফুরফুরায় কখনো ডিরেক্ট রাজনীতি আসেন, আপনি একমাত্র, আপনি ফুরফুরার ইতিহাসে প্রথম ইতিহাস গড়লেন, ফুরফুরায় সরাসরি রাজনীতিতে গেলেন। মানে এই জায়গাটা যাওয়ার পিছনে আপনার কারণটা? দেখুন, অন্যজনদের সঙ্গে আমার একটা বাড়তি পয়েন্ট, সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ করতে হবে। একটাই শুধু বাড়তি পয়েন্ট, সেই বাড়তি পয়েন্টটা হচ্ছে কি, একটা দলের প্রতিষ্ঠিত করেছি, কিন্তু সেই দলের আমি শুধুমাত্র সাহস করে আগিয়ে একটা দলের নাম দিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছি। বাকি কোনো দলকে সাপোর্ট করা, যেমন আমি আজকে সাপোর্ট করছি সংযুক্ত মোর্চাকে, এই সাপোর্ট ইতিপূর্বে কেউ টিএমসিকেও করেছে, কেউ বামকেও করেছে, কেউ কংগ্রেসকেও করেছে। ইতিপূর্বে সাপোর্ট সবাই করেছে। একটা নাগরিক সাপোর্ট করবে না যদি বলে, তাহলে সে নাগরিক কেমন করে হলো? ভোট দেওয়াটাও সাপোর্ট, আর ইনডাইরেক্ট কাউকে প্রচার করে দেওয়াটাও সাপোর্ট, কোনো এমএলএ মন্ত্রীর হাত তুলে স্টেজে দেখিয়ে দেওয়াটাও সাপোর্ট, কারো পিঠে হাত চাপড়ে দিয়ে বলে দেওয়ার ছেলেটা ভালো, তোমরা খেয়াল রাখো, ওটাও সাপোর্ট। সাপোর্ট সবাই করেছে, বাড়তি একটু আমি করেছি। সেটা হচ্ছে কি, একটা দল মানে প্রতিষ্ঠিত করেছি। কেন প্রতিষ্ঠিত করেছি আমি দেখেছি বারবার, এই সাপোর্ট যাদের করি তারা সাপোর্ট নেবার পরে ঠিক জায়গায় পৌঁছে গিয়ে অনেক সময় ভুলে যায়। তাই তার সাথে একটা নিজের দলকে রেখে দিলে ভুলে গেলে স্মরণ করাবার মতো যেন ক্ষমতাটা থাকে। কেন আমার লক্ষ্য গরিবদের উদ্ধার করা, গরিবদের যে অধিকার পাইয়ে দেওয়া। যদি এই কাজটা করা ইসলাম বিরোধী নয়, সংবিধান বিরোধী নয়, তাহলে এ বিষয়ে যদি কেউ প্রশ্ন করে বা বাধা সৃষ্টি করে, জিজ্ঞেস করতে পারে
বাধা সৃষ্টি করাটা কারো স্বভাব। ধরে নিন বাম কংগ্রেস আইএসএফ জোট ক্ষমতায়, ধরে নিন আপনার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা, কর্মসংস্থান বহু দিকে। দ্বিতীয়